অনুভূতিরে বেসামাল, দমিয়ে রাখা প্রণয়ের পুনর্বার জাগরণ। প্রিয়দের বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রেয়ার বুকে হাত রেখে হৃদস্পন্দন পরখ করছে। হৃদস্পন্দন চলছে কি তা নাকি এখনো থমকে রয়েছে? ভয়ঙ্কর পবনের খেলা চলছে সমগ্র প্রকৃতি জুড়ে। স্পর্শ করছে শাড়ির ভাঁজে ভাঁজে উন্মুক্ত বাঁকা কোমরে। কিঞ্চিত সমীকরণ বইছে শ্রেয়ার বক্ষস্থলেও। থেমে থেমে উত্থাল পাতাল গর্জন করছে। চিকন ওষ্ঠযুগলের বেশ খানিক জায়গায় মৃদু তপ্ত হাসির দখল। তুর্যের এত কাছে আসা, ওকে শোনানো এই মাদকতা মেশানো বাক্যগুলো সবকিছু যেন ওর নামেই উৎসর্গ করেছে মানুষটা। বউকে এমন শোনাতে ইচ্ছে হলেই শোনাবে। অনুভূতির গভীরতা থেকে সৃষ্ট হয় যেসব শব্দাংশ, সেইগুলো এমনি এমনি যাকে তাকে বলা যায় না, যার তার কাছে ব্যক্ত করা যায় না। আর প্রখরত্ব একদিনেও হয় না, হতে হতে অত্যাধিক সময়ের প্রয়োজন পড়ে। খুব 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 কেউ একজন সত্যি বলেছিল, যখন শ্রেয়া তার কথার মর্মটা বুঝতে সক্ষম হবে, সেদিন কিয়ৎক্ষণের জন্য হলেও হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাঘাত ঘটবে এবং অক্ষরে অক্ষরে মিলে গেল তা। ছোট থেকে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন দেখতেই শ্রেয়া যেমন দেখতো, বাবা বুকের মধ্যে গুটিয়ে নিয়ে বলতেন, আমার কলিজার টুকরা শ্রেয়সী, আমার রাজকন্যা। আমার কেউ হাত বাড়িয়ে ইশারা করতো কাছে আসার। জেগে জেগে দিন দুপুরেও নানা ধরনের স্বপ্নে নিমগ্ন হয়েছে। কল্পনায় এঁকেছে মুঠোভর্তি ভালোবাসার সংলাপ এক কাল্পনিক দেশের রাজকুমারের সহিত। কিন্তু কোনোদিন বাস্তবতার চাদরে মোড়ানো হয়নি তাদের। টুকরো টুকরো হয়ে ভেঙেছে সর্বদা, কিংবা ভেঙে খণ্ডিত দ্বিখণ্ডিত হয়েছে। অতঃপর অন্য এক রাজকুমার নয়, তবে একজন সুদর্শন পুরুষের প্রেমে মোহিত হয় ও। না দেখেই তাহার প্রতি জন্ম নেয় বিশাল বিশাল অনুভূতি। সে স্বপ্নও ভাঙে, বিক্ষিপ্ত মনও। তৎপরে সেই সুদর্শন পুরুষ নিজের অবয়ব প্রদর্শন করে, কাছে টানিয়ে পূরণ করতে ব্যস্ত ওর ভালোবাসা পাবার স্বপ্নটা প্রকাশ্যে অতি সন্তর্পণে। কোনো খবরাখবর মিলছে না। প্রায় 1 ঘণ্টা 3 পূর্বে প্রিয়দের বাড়িতে এসেছে তুর্য আর ও। পথিমধ্যে একটা কথাও বের হয়নি গম্ভীর সেই পুরুষালী কণ্ঠস্বর হতে। কিন্তু শ্রেয়ার তরুমনের তরঙ্গ একটুও কমেনি, একটুও না। শ্বাসরুদ্ধকর ছিল মুহূর্তখানি। তুর্য কতটা অবলীলায় কণ্ঠে মাদকতা মিশালো, কতটা নিঃস্বার্থ বাক্যদয় ওর কর্ণে ঢেলে সরে গেল। নীরবে নিশ্চুপে তখন থেকে একটা কথাও বলেনি। সেখানে এসে প্রিয়র দাদি মামি সবার সঙ্গে কুশলাদি বিনিময় করে রাশেদার দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শ্রেয়া সাথে সাথে যায়নি রুমে, কারণ দর্শানো হলেও এটাই দেখাতো হৃদস্পন্দনের ভার। এতটাই অস্বাভাবিক লাগছিল হৃদস্পন্দন যে শরীরটা বড্ড টালমাটাল করছিল। ইনিয়ে বিনিয়ে থেকে যায় প্রিয়র মামির নিকট এতক্ষণ। তারপর দেখে পাঞ্জাবি পাল্টে একটা কালো টি শার্ট সুঠাম দেহে জড়িয়ে তুর্য নেমে এসেছে ডান পাশে সিঁড়ি ভেঙে। আয়ুষ আসে সাথে। রাশিদা কোথাও যাবে কিনা জিজ্ঞেস করতে জানায় দুলাভাই একটু বাহিরে যাবে, ব্যাস। তারপর আর কি, প্রস্থান ঘটায় দুজনেই। শ্রেয়ার এতে লাভই হয়েছে। আপাতত দুর্যের মুখোমুখি হতে চাইছিল না। বউ ভেবে প্রেমময় বাক্য বিনোদন করেছে, কখন না বলে বসে, চলো আবারও ভিন্ন ভিন্ন এক্সপেরিমেন্ট করি, যেগুলো জামাই বউ সম্পর্কিত। এমন বাঁকা তেরা গম্ভীর ধাঁচের লোকের কেন ওর বর হতে হলো? সবকিছু কি প্রকাশ্যে হতে পারে না? এমন মদন গাধার মাথায় এত এত কথার আসল অর্থের সমাধান হবে? এত না বোঝার মধ্যে একটা বাক্য ভালোই মস্তিষ্কে ধারণ হয়েছে নিখুঁতভাবে, এবং সেটার অর্থ জেনে গেছে শ্রেয়া। পশ্চাৎ দিক থেকে কোমরের হাত পড়তেই দূরে ফেলা দৃষ্টি সংকুচিত হয়ে আসে শ্রেয়ার। ছোট ছোট হয় চক্ষুজোড়া। ঝটকা দিয়ে হাতটা সরিয়ে তাড়াহুড়ো করে ঘুরে দাঁড়ায় ও। প্রিয় সশব্দে হেসে ওঠে। হাসির দাপটে দেহ ঢেউ খেলছে। চাঁদের
মুখ ও ছাদে লাগানো বাতি ধিমে ধিমে আলোয় তার মুখশ্রীতে অজস্র মুগ্ধতার সমারোহ। কি স্নিগ্ধ মেয়েটা! শ্রেয়া বিমোহিত নেত্রে চাইছিল প্রিয়র হাসি থামিয়ে ভ্রু কুঁচকাল। দুষ্টুমিতে ভরপুর কণ্ঠে বলল, ভাইয়া ধরলে নিশ্চয়ই চুপসে যেতি, নিজেকে সঁপে দিতি। আমি একটু ভালোবেসে ধরলাম, কেমন ঝাড়া মারলি! আহা, বান্ধবী এমনই, বিয়ের পর জামাইয়ের মধুমাখা আদরে সব ভুলে যায়, সব। শ্রেয়ার হাসি পাচ্ছে মেয়েটার কথা কাণ্ডে আকস্মাৎ ছোঁয়ায় ভয়ের তাড়নায় সরিয়ে নিয়েছিল। যদি জানতো এটি পিহু তাহলে কখনোই এটা করতো না। সুযোগ পেয়ে ভালোই পিঞ্চ মারছে সে। শ্রেয়া ইচ্ছে করেই হা হুতাশ করে মিনমিন করে বলল, আদর? এমন আদর করে আমি শুধু বান্ধবী না, একদম দিন দুনিয়া ভুলে বসি। পিহু ঠিকঠাক শুনলো না। দেখি না বাতাসে কথা উড়িয়ে দিয়ে গেল বেহায়া। আর একটু কাছে এসে প্রশ্ন করে, কি বললি শ্রেয়? বুঝিনি তো। কিছু না, তোকেও কখনো ভুলবো না, সম্ভব না। আমাকে দাঁড় করিয়ে কোথায় গিয়েছিলি? প্রিয় আঙ্গুল দিয়ে ছাদের মেঝেতে ইশারা করে। শ্রেয়ার চক্ষু গিয়ে থাকে সেদিকটায়। দেখে মেঝেতে ছোট্ট একটা ট্রেতে 2 কাপ চা, সঙ্গে সঙ্গে মাথায় হাতর। মৃদু কণ্ঠে চেঁচিয়ে ওঠে, লেট লথিপ উপাধিটা তুই এমনি এমনি পাসনি প্রিয়। চা এনে এই বাতাসে এতক্ষণ রেখে দিয়েছিস, বলতে এত দেরি কেন করলি? এখন এই ঠান্ডা শরবত তুই গেল। মুহূর্তেই ফোঁস-ফোঁস শব্দ সৃষ্ট হয়। ভালো করলেও দোষ, কত কষ্ট করে বানিয়ে এনেছি। আজ পর্যন্ত জামাইকে 1 কাপ চা বানিয়ে খাওয়ালাম না। বয়ফ্রেন্ড থাকতে রান্না করে খাওয়াইনি। আর তুই আমার হাতে রান্না খেয়েছিস, কিন্তু কখনো প্রশংসা করিসনি। অভিশাপ দিচ্ছি, তুর্য ভাইয়ার প্রেসারে তোর একটা লম্বা কেশ অল্প বয়সে বুড়ি যেন হতে পারে। যতক্ষণ না এই চা নামের ঠান্ডা শরবত শ্রেয়ার কণ্ঠনালী থেকে বেরিয়ে পাবলিক গ্রন্থিতে পৌঁছাবে, ঠিক তত সময় চলবে প্রিয়র কথা নামক অত্যাচার। তাই বিনা বাক্যে কাপ হাতে উঠিয়ে নেয় ও। ছোট ছোট চুমুক দেয়। তাতে এতটাও ঠান্ডা হয়নি 2 বান্ধবীর মিলে। গেটের দিকে নয়ন তাক করে কাপে ঠোঁটের স্পর্শ মাখছে। আকস্মিক উভয়ের চোখে একটা দৃশ্য বিধে। তুর্য ও আয়ুষ ফিরছে। এত অবাকতার বিষয় নেই, কিন্তু চমকপ্রদ হলো তাদের হাতের একগাদা ব্যাগপত্র। প্রিয় অবাক কণ্ঠস্বর, ভাইয়া আর আয়ুষ কি শপিং করার জন্য বাইরে গিয়েছিল? আমি তো জানি না। পাশ থেকে প্রত্যুত্তর করে শ্রেয়া। চল নিচে যাই। শ্রেয়ার মন উসখুস করছে। প্রিয় এমনভাবে বলছে যেন ওর বাচ্চা আর নিচে ওদের জন্য গিফট নিয়ে আসা হয়েছে। তাড়াহুড়ো করে ছুটে গেল, পরে তুর্য হেয়ালি করে বলবে, কিন্তু বাচ্চা বউ গিফট এনেছি ভাবছে, 1 চুল পরিমাণও ছাড় দিবে না। কিন্তু প্রিয়র সাথে সেটা শেয়ার করতে পারল না সে। যেতে হলো অগত্যার। নিচে এসে দেখে এলাহি কাণ্ড কারখানা। বাজার করে এনেছে বাড়ির 2 জামাই। এটা বলে বলে রেশেদা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। মন ভরে দোয়া করছেন। তিনি কখনো ভাবেননি এত দায়িত্ববান হবে শ্রেয়া ও প্রিয় জামাই। এমন করে শ্বশুরবাড়িতে মানুষজনদের খেয়াল রাখেন। রান্নার জন্য বিভিন্ন জাতের শাকসবজি, গরুর গোশত, মুরগিও এনেছে সবার জন্য। অনেক গিফটও হাজির। শ্রেয়ার মন বলছে 2 ভাই পুরো বাজার মাথায় তুলেছে। রান্নাঘরের একপাশে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করছেও। রাশেদের মুখে তুর্যের প্রশংসার ফোয়ারা। প্রিয়র মামি হেসে হেসে বলছেন, শ্রেয়া ভালো মনের মেয়ে, তাই হাজবেন্ড পেয়েছে লাখে একটা। এই লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরে তুলতে পারলাম না। তার জন্য বোন যদি থাকতো। রে শ্রেয়া, এত সুন্দর কেন তুই? ভেতরে বাহিরে দুটো সুন্দর হওয়ার দরকার ছিল। এখন আমার আফসোস হচ্ছে কেন তোকে দেখলাম। এখন তোর মতন একটা মেয়েকে ছেলের বউ হিসেবে পেতে ইচ্ছে করছে। প্রিয় ফিসফিস করে,
মামি, তুর্য ভাইয়া শুনলে বলবে তার বউ কেড়ে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে বলো। দোয়া করে দিলাম তোমার 12 বছরের ছেলের জন্য অন্য একটা রূপবানের দেখা পাবে জলদি। মানুষ যখন পায় সবকিছু একসাথে পেয়ে যায় বোধহয়। এই যে শ্রেয়ার ভালোবাসা চেয়েছিল ছোট থেকে, এখন না চাইতেও সবার ভালোবাসা পাচ্ছে ও। ওর ইচ্ছে করছে এইগুলো বক্সবন্দি করে রাখতে। যদি কখনো দুঃখের দিন আসে, বক্স মুক্ত করে একটু একটু করে ভালোবাসা নিবে ও। রাশেদা লেবু শরবত বানালেন, কয়েকটা গ্লাস ট্রেতে তুলে দেয় আর একটা ধরিয়ে দেয় শ্রেয়ার হাতে। বললেন, তুর্য রুমে চলে গিয়েছে। ও শরবতটা রুমে দিয়ে, আয় মা, ক্লান্ত লাগছিল খুব, সারা দিন এতিমখানে ছিল, এখন আবার বাজার করে এসেছে, তাই তুই যা। শ্রেয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ধীরে স্থির পায়ে রুমের দরজা অব্দি আসে। প্রথমে হাতের সাহায্যে দুটো শব্দ তোলে, এতেই কাজ হয়ে যায়। আনন্দের হাতে ভেসে আসে। কামিন। দরজা ঠেলে ঢুকে পড়লো। তুর্য হাতের একটা ব্যাগ সোফার উপরে রাখলো। পরক্ষণে ওর দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। কপালে ভাঁজ, দ্রুত হেঁটে সে এক প্রকার ছিনিয়ে নেয় শরবতের গ্লাসটা। দু চুমুকে সবটা শেষ করে গভীর কণ্ঠে বলে উঠল, তুমি আমার কাপড় আনলে ভালো কথা, কিন্তু শর্ট প্যান্ট আনলে না কেন? গত রাতগুলোতে আমাকে দেখেছো, রাতে ঘুমানোর সময় 3/4 প্যান্ট পরে ঘুমাই, তবুও আনোনি যে? শ্রেয়া হতভম্ব নির্বাক। তুর্য মিছে বলেনি। লোকটার বোধ হয় আগে থেকেই ওর মতে অর্ধেক প্যান্ট পরে ঘুমানোর অভ্যাস। কিন্তু ও কেমন লাজুক লাজুক ভাব হচ্ছিল এইসব ধরতে। ফলস্বরূপ লম্বা লম্বা শার্ট প্যান্টটি ব্যাগে ভরে নিয়ে এসেছে। এখন কি জবাব দেবে? সদুত্তর খুঁজে পেল না। বদলে যাওয়া লজ্জার অন্ত নেই। অন্ত তুর্য অনেকক্ষণ চোখে চেয়ে গলা ঝেড়ে ফিচেল কণ্ঠে বলল, তোমার শাড়ি হতে শুরু করে ছোট বড় সাইজ সব নিজ হাতে কিনলাম, আর তুমি আমার একটা শর্ট প্যান্ট আনার কথা বলাতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। মিসেস শ্রেয়সী, আমার ভবিষ্যৎ ডুবিয়ে দিও না। আগে থেকে শক্ত হও, প্রস্তুতি নাও। যে কোনো সময় কিন্তু ক্রিয়াকলাপ শুরু হয়ে যেতে পারে, ওয়ার্নিং দিয়ে রাখলাম। শ্রেয়া অপ্রতিভ হলো। লজ্জা ও ভীতি ভীরু ভীরু মন নিয়ে বলল, খেতে নিচে আসবেন। কথাটা বললে তড়িঘড়ি করে পালিয়ে শেষে সেখানে একটা কথা দম বন্ধ ছিল। মেহেরিমা বাইরে আসলেন স্বামীর খোঁজে। দুই চোখ ফেলতেই দেখে নুরুল চৌধুরী পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে মাথা নত করে রেখেছেন। আজও হয়তো ক্ষমা চাইছেন মনে মনে। প্রিয় সেই নারীর নিকট শত শত শতবার। সেদিকে আর পা বাড়ালেন না তিনি। বুড়ো বয়সেও অন্তরে তীব্র জ্বলন হয়, হিংসায় নয়, বরং নুরুল চৌধুরী জীবনে প্রথম নারী হতে না পেরে। তোহাসের মা অনেক ভাগ্যবতী। মেহেরিমা কপাল গুনে এই বাড়ির বউ হয়ে ছোট্ট একটা সুন্দর বাচ্চা ছেলে পেয়ে গিয়েছিল। কত মায়া মমতা মিশিয়ে মা বলে ডাকতো সে। বুকের সাথে মিশিয়ে গিয়ে বলতো, নতুন মা, তুমি অনেক সুন্দর, আমাকে আদর করো বেশি বেশি। সময়ের প্রেক্ষিতে তিনি বুঝলেন পৃথিবীর সব নারী সংসার সাজায় না। কেউ কেউ ঘরও ভাঙে, বিচ্ছেদ ঘটায় মনের প্রতিদিন প্রতিক্ষণে। তোহাসের জন্য মন পুড়ে ওনার জন্মদাত্রী না হোক, মমতা মিশিয়ে বড় করেছেন তিনি তাকে। রুমে সে কেঁদে উঠলেন। দুই সন্তানের জননী হয়েও তিনি আজ একা, মনোমালিন্য ছেলের সঙ্গে। মা ভালো চাই, এটা কি সন্তানেরা বোঝে না? খাবারের পর্ব শেষ করে কক্ষে পা রাখে শ্রেয়া। এসে সংশয়ে পড়ে যায়ও। তুর্য সোজা হয়ে শুয়ে আছে, মুখের ওপর মোবাইলের আলো, মনোনিবেশ সম্পূর্ণ তাতেই। শ্রেয়ার দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হলো গত রাতগুলো তুর্যের আদেশ মোতাবেক খাটে শুয়েছে। প্রিয়দের বাড়িতেও কি তার পাশেই একই বিছানায় ঘুমাবে? এখানে তো টাকা পোষানোর প্রশ্নই ওঠে না। তবুও কি বিছানায় থাকতে দেবে, নাকি নাটকের মতন বলবে নিচে থাকো? ঠিক কত বছর চলবে লোকটার হেয়ালিপনা অভিনয়? অতীব চিন্তায় মশগুল থাকার এক পর্যায়ে খেয়ালে এসে তুর্য উঠে বসেছে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, চিন্তা করতে করতে মুহূর্তের মধ্যে একটুখানি শুকিয়ে গেলে নিশ্চয়ই আধা কেজি কমে গেছে ওজন। এদিকে এসো শ্রেয়সী। তাজ্জব হলেও গুটি গুটি পায়ে কিছু একটা এগিয়ে গেল। আলতো নরম স্বরে বলল, আমি কোথায় থাকবো স্যার?
তোজো আবারও শটান হয়ে শুয়ে পড়ে, দাঁতে দাঁত চিবিয়ে বলে,